নমস্কার, সকল ভবিষ্যৎ শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে যে নতুন নিয়মবিধি গেজেট নোটিফিকেশন আকারে পাবলিশ করা হয়েছে, সেই নিয়মবিধি নিয়ে আলোচনা করব। এই গেজেট নোটিফিকেশনটা অনেকটাই বড়, তাই একটা ভিডিওর মধ্য দিয়ে সম্পূর্ণ আলোচনা করাটা সম্ভব নয়। তাই আগামী 2-3টা ভিডিওর মাধ্যমে আমি পুঙ্খানুপুঙ্খভাবে এবছরের যে নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে আগামী শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে আমাদের রাজ্যে, তাতে নতুন কি পরিবর্তন আনা হয়েছে এ বিষয়ে আমি একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এবছর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসবেন, কখনো এর আগে বসেননি, তো আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ করে শুনবেন এবং যারা অনেক অভিজ্ঞ, অনেকবারই পরীক্ষায় বসেছেন, ওনারাও এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। দেখুন, এখন যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা চলছে আপার প্রাইমারিতে, তার আগে 9, 10 এবং 11, 12-এর নিয়োগ প্রক্রিয়া প্রায় কমপ্লিট। 8টার মতো কাউন্সেলিং হয়ে গেছে, আর সম্ভবত কাউন্সেলিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এবছরের পুজোর পরপরই 9 থেকে 12 শিক্ষক নিয়োগের জন্য নতুন একটা গেজেট নোটিফিকেশন আসতে চলেছে। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এখন আইনি যে জটিলতা বা আইনি যে সমস্ত বিধিনিষেধ আছে তার মধ্যে বন্দী। খুব শীঘ্রই আইনি বাধা কাটিয়ে 5 to 8 সেকশনের জন্য টিচার রিক্রুটমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এরপর আসবে নতুনভাবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তার জন্য আমাদের রাজ্য সরকার থেকে যে নিয়োগ বিধিটা প্রকাশ করেছে, তার কয়েকটা পয়েন্ট আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। সেই পয়েন্টের মধ্য দিয়ে আপনাদেরকে দেখাবো যে এবছর যে নিয়োগ প্রক্রিয়া হবে, যে নোটিফিকেশন বেরোবে, তাতে টোটাল কটা গ্রুপে ভাগ করা হয়েছে টোটাল শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে। এখন যে নিয়োগ প্রক্রিয়া চলছে, এতেও আলাদা আলাদাভাবেই পরীক্ষা নিয়েছে, কিন্তু কোনো গ্রুপ আকারে পরীক্ষা নেওয়া হয়নি। অর্থাৎ এখনও 5 to 8-এ 9, 10, 11, 12 কর্মশিক্ষা, শারীরশিক্ষা, এই 5টা সেকশানেই পরীক্ষা নেওয়া হয়েছে। 5টা সেকশানেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া কোনোটা কমপ্লিট হয়ে গেছে, কোনোটা রানিং প্রসেসে আছে। নতুন যে নিয়োগ বিধিতে বলা হয়েছে, গ্রুপ আকারে 5টা সেকশনকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। তো সেইটা একদম গেজেট নোটিফিকেশনটা আমরা একটু দেখব এবং তার সাথে সাথে দেখব একজন ক্যান্ডিডেট কি একাধিক পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবে এবছরের নিয়মবিধি অনুযায়ী। যদি পারে, তাহলে তাদেরকে কি একাধিক পরীক্ষার জন্য একাধিক ফর্ম ফিল আপ করতে হবে, একাধিকবার লাইনে দাঁড়াতে হবে, একাধিকবার ব্যাংকের ফিস ভরতে হবে, পরীক্ষার এক্সামের ফিস ভরতে হবে, যেটা এই যে রানিং প্রক্রিয়া এসএসসি চলছে রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাতে করতে হয়েছে, বা আগামী দিনে যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলোতেই করতে হয়েছে। যতগুলো পরীক্ষা হয়েছে, ততগুলো ফর্ম বেরিয়েছে, ততগুলোরই পরীক্ষা আবার ফর্ম ফিল আপ করতে হয়েছে, ততগুলোরই তাদেরকে এক্সাম ফিস ভরতে হয়েছে। এবারে অনেক কিছু সরলীকরণ করা হয়েছে। চাকরি পাওয়াটা আগের তুলনায়, টিচার হওয়াটা আগের তুলনায় আমার মতে বলে অনেক বেশি ইজি হয়ে গেছে। এজন্যই বলছি, আমি যেবারে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাই, অর্থাৎ 2012 সালে, যেটা 29শে জুলাই সম্ভবত পরীক্ষাটা হয়েছিল, সেইবারে নিয়ম ছিল যে একজন ক্যান্ডিডেট একাধিক ফর্ম ফিল আপ করতে পারবে। তখন দুটো ক্যাটাগরিতেই টিচার রিক্রুটমেন্ট হতো, একটা হচ্ছে পাস, একটা হচ্ছে অনার্স বা পিজি। দুটো পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে দিয়েছিল, কিন্তু পরীক্ষা দুটো একই দিনে একই টাইমে করা হয়েছিল। বাধ্য হয়ে আপনি যে কোনো একটাতেই পরীক্ষায় কিন্তু বসতে পারতেন, এক্সট্রা কোনো অপরচুনিটি ছিল না। একটা পরীক্ষা, তাতে আপনি পাস করলে চাকরি পাবেন, না হলে কিন্তু আপনি আর পাবেন না। যাই হোক,
ঠাকুরের কৃপায় আমি সেইবারে কোয়ালিফাই করেছিলাম এবং পরীক্ষাটা এতই কঠিন হয়েছিল কারণ একসঙ্গে দুটো পরীক্ষা আমাদের দিতে হয়েছিল। প্রথমে টেট পরীক্ষা দিতে হয়েছিল, তারপরে সাবজেক্টের খাতা দিয়েছিল, সাবজেক্টে প্রশ্ন দিয়েছিল, সাবজেক্টে প্রশ্ন টাইমের মধ্যে উত্তর লিখে জমা করতে হয়েছিল, একই সঙ্গে পরীক্ষা হয়েছিল। এবার অনেকের ঠিক টাইম, যে টাইমের জন্য টেটের জন্য বরাদ্দ করা ছিল সেই টাইমে টেটের সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। অনেকে আবার সাবজেক্টের সময়ের মধ্যে উত্তর দিতে পারে। অনেকে টেট পরীক্ষা দেওয়ার পর অনেকটাই মানে এনার্জি লস হয়ে যায় পরপর দুটো পরীক্ষা দেওয়া, সেই জন্য সাবজেক্ট পরীক্ষাটা অনেকটা ভালো দিতে পারেনি। এবং সেবারের নিয়ম ছিল যে টেট পরীক্ষায় যদি আপনি পাস করেন তবেই আপনার সাবজেক্টের খাতাটা দেখা হবে। সাবজেক্ট পাস করলে তারপরে আমাদের ইন্টারভিউ ফেস করতে হয়েছিল, যেটা এখন নয়, যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতেও একই সিস্টেম। তারপর আছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর একটা মার্কস ছিল, এই টোটালের উপর বেস করে মেরিট লিস্ট হয়েছিল। আর এখন যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে, এই নিয়োগ প্রক্রিয়াতেও একজন ক্যান্ডিডেটের কাছে অনেকটা ইজি হয়ে গেছে, কারণ টেটটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানবেন টেটটাকে শুধু 5 to 8 জন্য বসতে গেলে বা আপার প্রাইমারিতে বসতে গেলেই টেটটা দিতে হচ্ছে। বাকি 9 থেকে 12, 9, 10 এবং 11, 12 এই দুটোর জন্য দুটো আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, আলাদা দিনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, মাল্টিপল চয়েস প্রশ্নের ব্যবস্থা করা হয়েছিল। তাহলে একটা ক্যান্ডিডেট এখনের যে প্রক্রিয়া, তাদের 3টে কেন 5টা চাকরি পরীক্ষাও ফর্ম ফিল আপ করতে পেরেছিল, কারণ আপার প্রাইমারি আলাদা দিনে হয়েছিল, শুধু টেট পাস করলেই সে এলিজিবল ফর দ্য ইন্টারভিউ, সেটা তার ভ্যাকেন্সি অনুযায়ী অবশ্য ডাক পাবে, ভ্যাকেন্সি কম থাকলে হাই কাট অফ মার্কস হবে, সেটাই স্বাভাবিক। আর 9, 10 জন্য আলাদা ডেটে পরীক্ষা হয়েছিল মাল্টিপল চয়েস, 11, 12 জন্য আলাদা পরীক্ষা হয়েছিল মাল্টিপল চয়েস। এছাড়া কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার জন্য আলাদা পরীক্ষা হয়েছিল। অর্থাৎ কেউ দুটো পরীক্ষা যদি পাস করতে না পারে, বাকি 2-1টা পরীক্ষায় সে পাস করবেই, কোথাও না কোথাও সে একটাতে সে টিচারি জবটা পেয়ে যাচ্ছিল। আমাদের বেলা সেটা সে সুযোগ ছিল না। আমি এই জন্যই বলছি, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমি এখানে আপনাদের মধ্যে শেয়ার করছি। এটা খানিকটা আপনি মোটিভেশনাল ক্লাস হিসাবেও নিতে পারেন। নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। আপনারা ভাবছেন নোটিফিকেশন বেরাচ্ছেনি, কবে বেরোবে। আমরাও যেবারে পাস করেছিলাম সেইবারেও জানেন নতুন সরকার গঠন হয়েছিল। নতুন সরকার গঠন হওয়ার পরে প্রায় 1-1.5 বছর পরে তার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল। তারও আবার 1-1.5 বছর পর 1 বছর পরে পরীক্ষা হয়েছিল। আরও রিক্রুটমেন্ট কমপ্লিট হতে প্রায় আরও 1 বছর লেগে গেছিলো। অর্থাৎ আমি পরীক্ষা দিয়েছিলাম 29শে জুলাই, চাকরি পেয়েছি 22শে নভেম্বর 2013। বুঝতেই পারছেন কতটা টাইম স্পেন্ড হয়েছে। আচ্ছা, তো এই ছিল তখনকার দিনের ব্যাপার। এখন যে প্রসেসটা চলছে তাতে কেউ একাধিক পরীক্ষায় একটা জায়গায় সে পাস করেই যেতে পারে এবং পাস করে এসে কোথাও না কোথাও চাকরি পেয়েও গেছে। এবার এসে এখন আগামী যে বছর যে পরীক্ষাটা হবে বা এবছরের শেষে তার নোটিফিকেশন হবে, আগামী বছর শুরুতে হয়তো পরীক্ষাটা হয়ে যাবে। 9, 10 এবং 11, 12 পরীক্ষা হবেই, এটা আপনারা ধরে নিয়ে এগোবেন। তো এর ক্ষেত্রে 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। এই কলকাতা গেজেটটা আপনারা দেখেছেন, এটা গেজেট আকারে পাস করা হয়েছে, মানে এটা আইন হয়ে গেছে। এতে দেখুন মোট 5টা গ্রুপে ভাগ করা হয়েছে। 3 নাম্বার পয়েন্টটা আপনারা একটু নোট ডাউন করবেন। এখানে দেখুন লেখা আছে, দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ইন স্কুল, এটা গ্রুপ 1। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9 এবং 10 ইন স্কুল। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11, 12 ইন স্কুল, এটা গ্রুপ 3। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ফিজিক্যাল এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুল, গ্রুপ 4। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ওয়ার্ক এডুকেশন ইন আপার প্রাইমারি লেভেল অফ স্কুল, গ্রুপ 5। 5টা গ্রুপে ভাগ করেছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা ক্যান্ডিডেট কতগুলো পরীক্ষায় বসতে পারবে। এখানে দেখুন লেখা আছে পরিষ্কার, 4-এর 3 নাম্বার পয়েন্টটা দেখুন, লেখা আছে এ ক্যান্ডিডেট মে কম্পিট ফর 1 or more গ্রুপ সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ মিনিমাম এলিজিবিলিটি ফর সাচ গ্রুপ ইন্ডিভিজুয়ালি অ্যাজ প্রেসক্রাইব হেয়ারিন। হাউএভার দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সাবমিট 1 application only indicating choice of group
ইন অর্ডার অফ প্রেফারেন্স ইন দ্য প্রেসক্রাইব ফর্ম। ফিমেল ক্যান্ডিডেট, এটা একটু পরে বলছি ফিমেলের ব্যাপারটা, অর্থাৎ একটা ক্যান্ডিডেট একাধিক গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ফর্ম ফিল আপের জন্য আপনাকে 5বার লাইনে দাঁড়াতে হবে না। একটাই কমন ফর্ম এবারে বার করা হবে নোটিফিকেশনের মাধ্যমে। সেই কমন ফর্মে 5টা গ্রুপই উল্লেখ করা থাকবে। আপনি যেই গ্রুপের জন্য যে কোয়ালিফিকেশন চেয়েছে সেই কোয়ালিফিকেশনে যদি আপনি ফিট করে যান, আপনি ততগুলো গ্রুপের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। এবার মজার বিষয়টা হলো, আর যদি ফিমেল ক্যান্ডিডেট হয় উনি ফিমেল স্কুলের জন্য অর্থাৎ গার্লস স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর কোয়েট স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেরকম উনি প্রেফারেন্স দিয়ে রাখবেন ঠিক সেরকমভাবেই ওনার রিক্রুটমেন্টের সময় ওনাকে চান্স দেওয়া হবে। এবার মজার ব্যাপার হলো, একজন ক্যান্ডিডেট 3টে গ্রুপের জন্য সে ফর্ম ফিল আপ করেছে, ধরুন 11, 12, 9, 10 এবং আপার প্রাইমারি 3টে পরীক্ষায় সে বসতে চাইছে। এখানে এমন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে এবারে, তার যদি 1 র্যাঙ্ক হয় কোনো একটা গ্রুপে মেরিট লিস্টে, সে কিন্তু চাকরি পাবে না। আবার যদি কারো তার 7 র্যাঙ্ক হয় অন্য একটা গ্রুপে যেটা পরীক্ষা বসেছে, তাতে সে চাকরি পেয়ে যেতে পারে। কেন সেটা এখানে একটু দেখুন ভালো করে, ঠিক নিচের দিকটাই দেখুন। বলছে দেখুন, এখানে একটা উদাহরণ দিয়ে বলে দিয়েছে, 3টে গ্রুপে XYZ, 3টে গ্রুপে 3টে ক্যাটাগরিতে 30টা ভ্যাকেন্সি আছে, 10টা 10টা 10টা, এক্সে 10টা, এক্স ক্যাটাগরি ধরুন 11, 12, ওয়াই ক্যাটাগরি ধরুন 9, 10 এবং জেড ক্যাটাগরি ধরুন আপনি আপার প্রাইমারি, 10টা 10টা করে ভ্যাকেন্সি আছে। এবার সে এক্সটাকে ফার্স্ট প্রেফারেন্স, ওয়াইটাকে সেকেন্ড প্রেফারেন্স এবং জেডটাকে থার্ড প্রেফারেন্স হিসাবে রেখেছে, অর্থাৎ 11, 12 ফার্স্ট, 9, 10 সেকেন্ড এবং আপার প্রাইমারিকে থার্ড প্রেফারেন্স হিসাবে রেখেছে। এরপর ওনার 11, 12-এ র্যাঙ্ক হয়েছে 11, আর 9, 10-এ ওনার র্যাঙ্ক হয়েছে মেরিট লিস্টে 7, আর আপার প্রাইমারিতে ওনার র্যাঙ্ক হচ্ছে 1। এবার স্বাভাবিকভাবে আপনার মনে হচ্ছে উনি যেহেতু 1 র্যাঙ্ক করেছে আপার প্রাইমারিতে, উনি আগে ডাক পাবেন, কিন্তু না, এখানে ওনাকে ডাকা হবে, চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। উনি যে প্রেফারেন্স অনুযায়ী ফর্ম ফিল আপ করেছেন সেই প্রেফারেন্সে ওনার র্যাঙ্ক কত তত অনুযায়ী প্রথমে ওনাকে এক্স হিসাবে দেখা হবে। এক্স হচ্ছে ওনার ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ 11, 12, কিন্তু 10টা ভ্যাকেন্সি আছে, ওখানে ওনার 11 র্যাঙ্ক হয়েছে, অর্থাৎ উনি ওখানে চান্স পেলেননি। এরপর ওনাকে দেখা হবে ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ 9, 10-এর ক্ষেত্রে। 9, 10-এ যেহেতু 7 নাম্বার ওনার র্যাঙ্ক আছে, 10টা সিট আছে, তাহলে উনি ওখানে চাকরিটা পাচ্ছেন। 6 জনের পর ওনাকে ডাকা হবে, 7 নম্বরে ওনার চাকরি হবে। দেখুন, সি ক্যাটাগরি অর্থাৎ আপার প্রাইমারিতেও কিন্তু উনি 1 র্যাঙ্ক করে আছেন, তাহলে ওনাকে র্যাঙ্ক অনুযায়ী তো আগে রাখার কথা, কিন্তু এইবারের নিয়ম অনুযায়ী কিন্তু ওনাকে আর সি ক্যাটাগরিতে রাখা হবে না। কারণ সেকেন্ড প্রেফারেন্সে উনি যদি চাকরি পেয়ে যান, তাহলে থার্ড প্রেফারেন্সে উনি যেটাই দিয়ে থাকুন না কেন সেখানে আর ডাকা হবে না। সেই জন্য আমি বলেছি 7 র্যাঙ্ক করেও হয়তো ওনার চাকরি হয়ে যাবে, কিন্তু 1 র্যাঙ্ক করেও চাকরি হবে না। এবারে নোটিফিকেশানটা এরকমই মজার নোটিফিকেশান। তাহলে এই চেঞ্জেসগুলো এবারে করেছে, 5টা গ্রুপে ভাগ করেছে। একটা কমন ফর্মই ফিল আপ করতে হবে, একবারই আপনাকে এক্সাম ফি ভরতে হবে, আর একাধিক পরীক্ষায় বসার আপনারা সুযোগ পাবেন। আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে না, একদিনে হবে, সেটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো। আজকে ভিডিওটা এইটুকুই থাক, এইটুকু নতুন জিনিস আপনাদেরকে জানাতে পারলাম। এই সংক্রান্ত আরও অনেক ভিডিও আমি আনবো, পুরো ব্যাপারটা আপনাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট বা লাইক করবেন, বন্ধুদের মধ্যে বা আপনাদের সমকক্ষ যারা আছেন ওনাদের মধ্যে শেয়ার করবেন। সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।